সরকারের নেওয়া একটা বিরাট অ্যাকশনের কথা আজ আমরা বলতে যাচ্ছি। আর সত্যি বলতে এই অ্যাকশনটা স্বাধীনতার পরপরই কেন নেওয়া হলো না সেটাই আমার মাথায় ঢোকে না। দেশ স্বাধীন হলো, কিন্তু যে পচা সিস্টেমটা ব্রিটিশরা রেখে গিয়েছিল সেটাকে তখনই তুলে ডাস্টবিনে ফেলে দেওয়া কেন হলো না? কেন সেই সিস্টেমকে রিপ্লেস করে ভারতীয় চরিত্রের নতুন সিস্টেম তৈরি করা হলো না? দেখুন, এই দেশের সব সমস্যার জন্য শুধু সরকারকে গালিগালাজ করলে হবে না। সরকার সমস্যা নয় তা বলছি না, কিন্তু সরকারের থেকেও একটা বড় সমস্যা হচ্ছে সিস্টেম। সরকার 5 বছর পরে বদলে যায়, মুখ বদলায়, মন্ত্রী বদলায়, চেয়ার বদলায়, কিন্তু ভেতর থেকে যে সিস্টেম বসে আছে সেই জিনিসটা দিব্যি একই জায়গায় বসে থাকে। এই সিস্টেমটা সমস্যা কেন? কারণ ভারতকে চালানোর জন্য এটা তৈরি হয়নি, এটা তৈরি হয়েছিল ভারতকে নিয়ন্ত্রণ করার জন্য। ব্রিটিশরা যে তথাকথিত ওয়েবেরিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল এখানে বসিয়েছিল তার পুরো কাঠামোটাই এমন ছিল যেখানে ভারতীয় নেতাদের চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীর কর্মচারীর বেশি কিছু ভাবা হতো না। একেবারে ওপরে ব্রিটেনের রাজা বা রানী, তার নিচে ব্রিটিশ সরকার, তার নিচে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, তারপর ভারতে বসে থাকা ভাইসরয় বা গভর্নর জেনারেল, তারও নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি, আর তারও নিচে কোথাও গিয়ে ভারতীয় পলিটিক্যাল সিস্টেম। মানে ভারতীয়রা ভাবতো আমরা রাজনীতি করছি, আমরা দেশ চালাচ্ছি, আর ব্রিটিশরা পেছনে বসে মুচকি হেসে বলতো যে হ্যাঁ তোমরাই চালাচ্ছ, একটু খেলতে থাকো। কংগ্রেসের প্রতিষ্ঠার ইতিহাসটাও একবার দেখুন। আমরা সবাই জানি কংগ্রেসকে প্রথম দিকে একটা সেফটি ভালভ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্য ছিল। ভারতের মানুষের মধ্যে যে ক্ষোভ জমছিল সেই ক্ষোভ যাতে সরাসরি ব্লাস্ট না করে তার জন্য একটা ভদ্র সভ্য আবেদন নিবেদন করা প্ল্যাটফর্ম দরকার ছিল। তাই এও হিউম কংগ্রেস তৈরি করলেন। কিন্তু ইংরেজদের দুর্ভাগ্য, তাদের বানানো পোষা এই প্ল্যাটফর্মটা বেশি দিন পোষা থাকলো না। 1885 সালে কংগ্রেস তৈরি হলো, আর মাত্র 20 বছরের মধ্যে 1905 নাগাদ আন্দোলনের চরিত্র বদলে যেতে শুরু করলো। বাল গঙ্গাধর তিলক সামনে এলেন, বিপিনচন্দ্র পাল, লালা রাজপথ রায়, অরবিন্দ ঘোষ, এই সমস্ত মানুষ নেতৃত্বে উঠে এলেন। এরা ব্রিটিশ শাসনের আসল চরিত্র বুঝে ফেলেছিলেন। তারপর সুরাট অধিবেশনে সেটা ছোটখাটো কোনো মতবিরোধ ছিল না, একেবারে ধুন্ধুমার কাণ্ড। কংগ্রেসের ভেতরে জাতীয়তাবাদী শক্তি ঢুকে গেছে, গরম দল শক্তিশালী হয়ে উঠেছে। এই বিষয়টা ব্রিটিশরা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। তারা বুঝলো শুধু কংগ্রেস নামের এই সেফটি ভালভ দিয়ে আর বেশি দিন ভারতীয়দের সামলানো যাবে না। পাখি খাঁচার নিয়ম কানুন বুঝে ফেলেছে, এবার খাঁচাই ভাঙার কথা বলছে। তখনই সামনে এলো মরলে মিন্টো রিফর্মস। বলা হলো ভারতে আইনসভা তৈরি হবে, নির্বাচন হবে, সরকার তৈরি হবে, ভারতীয় প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবেন যে দেশ কিভাবে চলবে। জিনিসটা এতক্ষণ খুব সুন্দর লাগছিল, মনে হবে ব্রিটিশরা হঠাৎ গণতন্ত্রের প্রেমে পড়ে গেল, ভারতীয়দের স্বাধীনভাবে শাসন করার সুযোগ দিয়ে দিল। কিন্তু রিয়েলিটিটা একটু অন্যরকম ছিল। নির্বাচন শুরু হলো, লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হলো, বিভিন্ন প্রদেশে সরকার তৈরি হলো, সামনে ভারতীয় নেতা, সামনে আইনসভা, সামনে রাজনৈতিক দল। বাইরে থেকে দেখে মনে হতো যে বাহ, দেশটা তো ভারতীয়রাই চালাচ্ছে, কিন্তু আসল সরকার চলতো অন্য জায়গা থেকে। এই ব্যবস্থাকে পরিচালনা করার জন্য গোটা দেশে তৈরি করা হয়েছিল অসংখ্য ক্লাব। ক্লাব মানে শুধু বিকেলে চা খাওয়া, বিলবোর্ড খেলা বা স্যুট পরে ইংরেজি বলার জায়গা নয়, এটা ছিল ইনফর্মাল পাওয়ার সেন্টার, যেখানে বসতো ভারতের প্রভাবশালী মানুষ, রাজা মহারাজা, বড় ব্যবসায়ী, ভাইসরয়ের প্রতিনিধি, গভর্নিং কাউন্সিলের সদস্য, বড় বিউরোক্র্যাট, চিফ সেক্রেটারি এবং তাদের প্রভাবশালী কর্মচারী এবং তাদের নিচে থাকা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। সেখানে চায়ের কাপের সঙ্গে ঠিক হতো দেশ কোন দিকে যাবে, কোন পলিসি আসবে, কাকে সুবিধা দেওয়া হবে, কাকে আটকে রাখা হবে, কোন নেতা সামনে থাকবে আর কোন নেতা শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে বাড়ি যাবে। অর্থাৎ দেশের ভবিষ্যৎ ঠিক হতো ক্লাবে, আর আইনসভাকে দেওয়া হতো সেই সিদ্ধান্তে সিল মারার কাজ। এখন প্রবলেম হচ্ছে, যখন এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অ্যাডভাইসারি কাউন্সিল আর নির্বাচিত সরকার তৈরি করা হলো, তখন সাধারণ মানুষ ভাবলো এবার তো আমাদের সরকার এসে গেছে, কংগ্রেস ক্ষমতায় এসেছে, এখন দেশ আমাদের লোক চালাচ্ছে। সামনে ফ্রন্ট এন্ড হিসাবে কংগ্রেসের সরকার, কোথাও স্বরাজ পার্টি, কোথাও অন্য ভারতীয় দল, কিন্তু পেছনে ব্যাকএন্ড হিসেবে বসে আছে সেই একই পুরনো ক্লাব নেটওয়ার্ক। আজকের ভাষায় বললে স্ক্রিনে ভারতীয় ইন্টারফেস, কিন্তু অপারেটিং সিস্টেমটা তখনও ব্রিটিশদের। কয়েকদিন আগেই আমরা জিমখানা ক্লাবের ব্যাপারে শুনেছি। এই জিমখানা ক্লাবে তখনকার প্রভাবশালী আমলা, ধনী ব্যবসায়ী, রাজা মহারাজা এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা বসতেন। আরও বহু প্রভাবশালী মানুষ সেখানে বসতেন। এই ক্লাবগুলি ছিল সেই ব্যাক এন্ড টিম যারা আসলে সরকার চালাতো। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বসা ভারতীয় সরকার ছিল ফ্রন্ট এন্ড টিম। মানুষের সামনে তাদেরকেই দেখানো হতো। স্বাধীনতার পরে আমাদের কাজ ছিল নিজস্ব স্বরাজ প্রতিষ্ঠা করা। শুধু পতাকা বদল নয়, শুধু ভাইসরয়ের জায়গায় প্রধানমন্ত্রী বসানো নয়, পুরো সিস্টেমটাকে ভারতীয় করা দরকার ছিল। এই উপনিবেশিক কাঠামো না ভাঙলে ভারতের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন করা সম্ভব নয়। আপনি যত বড় বড় ঘোষণা করুন, যত স্কিম আনুন, যত চকচকে প্রেজেন্টেশন দেখান, পুরনো সিস্টেম পেছন থেকে আপনার পা টেনে ধরবেই। ভারতকে সঠিক দিশা দেখাতে গেলে তাদের সিস্টেমটাকে বদলাতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে সিস্টেম ভাঙতে হবে। নইলে গাড়ির চালক বদলাবেন কিন্তু ইঞ্জিনটা সেই একই থাকবে, সেই 200 বছরের পুরনো জং ধরা ইঞ্জিন। কিন্তু এই সিস্টেমটা বদলানো কিভাবে যায়? এটা মোটেও ছোট কাজ নয়, কারণ এই সিস্টেম শুধু কয়েকজন আমলার মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের ভেতরে সক্রিয় নানা বিদেশি
বিদেশি শক্তি, ইসলামিক এক্সট্রিমিজম, বামপন্থী নেটওয়ার্ক, গ্লোবাল মার্কেট ফোর্সেস, বিভিন্ন চার্চ ও এভাঞ্জেলিক্যাল নেটওয়ার্ক এবং আরও বহু সংগঠিত শক্তি সবাই নিজের নিজের স্বার্থ নিয়ে সিস্টেমের ভেতরে ঢুকে বসে আছে এবং তাদের বের করবেন কিভাবে? কঠিন, কিন্তু করতে তো হবেই। সিস্টেম বদলাতে শুধু বক্তৃতা দিলে হয় না, দরকার জিগরা, দরকার সিস্টেমেটিক প্ল্যানিং, দরকার দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি। স্বাধীন হওয়ার মুহূর্তে আমাদের হাতে কিন্তু সেই সুযোগটা ছিল। 1947 সালে পুরনো ব্যবস্থাকে ছুড়ে ফেলে সম্পূর্ণ নতুন সিস্টেম তৈরি করা যেত, কিন্তু সেটা করা হয়নি, কারণ ভারতে প্রকৃত অর্থে সিস্টেম বদল হয়নি, হয়েছিল ট্রান্সফার অফ পাওয়ার। ক্ষমতার চেয়ার বদলেছে, চেয়ারের ডিজাইন বদলায়নি, মানুষ বদলেছে, মেশিনারি বদলায়নি। সাদা চামড়ার লোক উঠে গেছে, বাদামি চামড়ার লোক এসে বসেছে, ব্যাস বিপ্লব সমাপ্ত। নেহরুজি বসলেন, তার ক্যাবিনেট বসলো, ক্যাবিনেটে ভালো মানুষও ছিলেন, কিছু ব্রিটিশ ব্যক্তিও প্রশাসনিক অবস্থানে রয়ে গেলেন, কিন্তু যে সিস্টেম দেশ চালাচ্ছিল সেটা পুরোপুরি ইংরেজি সিস্টেমই রয়ে গেল। ফর এক্সাম্পল, স্বাধীনতার পরে মাউন্ট ব্যাটেন যখন নেহরুজিকে লিখেছিলেন যে এখন ভাইসরয় হাউস বা বর্তমান রাষ্ট্রপতি ভবন তা ছেড়ে দেওয়া উচিত, কারণ ভারত স্বাধীন হয়ে গেছে, তখন নেহরুজি তাকে বলেছিলেন, না, আপনি থাকুন, আপনিই আমাদের গভর্নর জেনারেল থাকবেন। ভাবুন একবার, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন দেশের প্রথম মাথায় বসে রইলেন সেই ব্রিটিশ মাউন্ট ব্যাটেন। পরে অবশ্য গভর্নর জেনারেল বদলানো হয়েছিল, সেটা আলাদা বিষয়, কিন্তু স্বাধীনতার মুহূর্তে পুরনো ব্যবস্থার প্রতীককেই রেখে দেওয়া হয়েছিল, কারণ পাওয়ার ট্রান্সফার হয়েছিল, শুধু সিস্টেম ট্রান্সফার হয়নি। মাউন্ট ব্যাটেনের নিজের কোনো স্বয়ংক্রিয় সাংবিধানিক অধিকার ছিল না যে তিনি স্বাধীন ভারতের গভর্নর জেনারেল হয়েই থাকবেন। স্বাধীন ভারতের সরকার তাকে প্রস্তাব দিয়েছিল এবং সেই পদে রেখেছিল। সুপ্রিম কোর্টও 1950 সালের পর বর্তমান কাঠামোই তৈরি হলো। তার আগে ফেডারেল কোর্ট এবং বিচার ব্যবস্থায় এমআর জয়করদের মতো মানুষ ছিলেন, নো ডাউট, কিন্তু বৃহত্তর অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়াল কালচারটা সেই পুরনো পথেই চলছিল। এখন প্রশ্ন, এই সমস্ত বড় আমলা, সচিব, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রভাবশালী মানুষ, রাজনৈতিক প্রতিনিধিরা, এরা সব কোথায় বসে ইনফরমাল সিদ্ধান্ত নিত? আপনারা দিল্লির তালকাটোরা স্টেডিয়ামের নাম নিশ্চয়ই শুনেছেন। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হওয়ার সময় সেক্রেটারিয়েট তৈরি হলো, সরকারি ভবন তৈরি হলো, প্রশাসনিক কাঠামো দিল্লিতে এলো, কিন্তু সেক্রেটারিয়েটের ব্রিটিশ কর্মচারীরা অফিসে তো সব গোপন কথা বলতে পারতেন না। দেওয়ালেরও কান থাকে, ফাইলেরও নম্বর থাকে, তাই তৈরি হলো তালকাটোরা ক্লাব। এই তালকাটোরা ক্লাব কোনো সাংবিধানিক বডি ছিল না, সেখানে সেক্রেটারিয়েটের ইংরেজ কর্মচারীরা বসে ইনফরমাল ভাবে আলোচনা করতেন, দেশে কি করা যাবে, কোন সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে, কোন আদেশের ভেতরে কি ফাঁক রাখা যাবে। এদিকে বড় বিউরোক্র্যাট, ভাইসরয় কাউন্সিলের সদস্য, সরকারি সিনিয়র কর্মকর্তা, চিফ সেক্রেটারিরা কোথায় বসবেন? তারা বসতেন জিমখানা ক্লাবে। দেশের রাজা, মহারাজা ও প্রভাবশালী এলিটরা কোথায় বসবেন? তারাও জিমখানায় অথবা তাদের জন্য বানানো আলাদা জায়গায় বসলেন। প্রিন্সলি স্টেটগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে তৈরি হলো পোলো ক্লাব। এর আগেই কলকাতায় ছিল বেঙ্গল ক্লাব বা ক্যালকাটা ক্লাব, ফলে মাদ্রাসেও সেই একই প্যাটার্নে ক্লাব তৈরি করা হলো। এভাবে গোটা ভারতে প্রায় 500টি ক্লাব তৈরি হয়েছিল। 500টি। দেশের প্রতিটি স্তরে আলাদা ইনফরমাল আড্ডা, আলাদা পাওয়ার সার্কেল, আলাদা ব্যাকরুম, সেখানে আলোচনা করে ঠিক করা হতো ভারতে কি করা হবে। সামনে নির্বাচন হবে, দল জিতবে, বিধানসভায় বক্তৃতা হবে, নিউজ পেপার হেডলাইন হবে, আর আসল সিদ্ধান্ত আগে থেকেই ক্লাবে তৈরি হয়ে থাকবে। ব্রিটিশরা যখন দেখলো কংগ্রেসের ভেতরে গরম দল ঢুকে যাচ্ছে, কংগ্রেস তার পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকছে না, তখন তারা নির্বাচনের সিস্টেম ব্যবহার করলো। ভারতীয় নেতাদের আইনসভার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, দেখুন এরাই দেশ চালাচ্ছে, লেজিসলেটিভ কাউন্সিল যা বলবে গভর্নর জেনারেল সেটাই করবেন, অ্যাসেম্বলি যা বলবে ভাইসরয় সেটাই করবেন। সেই সময় কেন্দ্রীয় লেজিসলেচারকে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হতো। প্রদেশগুলির জন্য ছিল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বাইরে থেকে পুরো পার্লামেন্টারি সিস্টেমের মতো সাজানো। মানুষ ভাবলো আমরা প্রতিনিধি নির্বাচন করেছি, আমাদের লোক সরকার চালাচ্ছে। কিন্তু স্বাধীনতার পরেও এই ছদ্ম নাটক চলল। দেখানো হলো সরকার পার্লামেন্ট থেকে চলছে, সংবিধান থেকে চলছে, নেহরুজি চালাচ্ছেন, ক্যাবিনেট চালাচ্ছে, মানুষ সন্তুষ্ট হয়ে গেল, ভাবলো এবার তো সব ঠিক। কিন্তু ভেতরে সরকার চালাচ্ছে জিমখানা ক্লাব, বেঙ্গল ক্লাব, মাদ্রাস ক্লাব, পোলো ক্লাব এবং তালকাটোরা ক্লাবের মতো নেটওয়ার্ক। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু সাজানো গণতন্ত্রের ভেতরে বসে থাকা এই ইনফরমাল পাওয়ার স্ট্রাকচারটাই বাস্তব ছিল। এবার এই ক্লাবগুলির নেচারটাও বুঝে নিন। জিমখানা ক্লাবের জমি লিজে দেওয়া হয়েছিল এবং তাকে একটি ইন্ডিপেন্ডেন্ট বডির মতো চালানো হতো। পোলো ক্লাব বানানো হয়েছিল মূলত প্রিন্সলি স্টেটের রাজা ও তাদের প্রতিনিধিদের জন্য, যাতে তারা সেখানে বসে আলোচনা করতে পারে। কিন্তু সেক্রেটারিয়েটের সাধারণ ও মাঝারি স্তরের কর্মচারী কর্মকর্তারা কোথায় যাবে? তাদের জন্য তৈরি হয়েছিল তালকাটোরা ক্লাব, যেটা পরে সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লাব নামে পরিচিত হয়। এই জমি ছিল সরকারি জমি। ছোট সরকারি কর্মচারীদের রিক্রিয়েশন ও স্যাটিসফ্যাকশনের নাম করে ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরে সেখানে বড় কর্মকর্তারা আসতেন, আলোচনা করতেন, তাদের বোঝাতেন, ইনফ্লুয়েন্স করতেন এবং ধীরে ধীরে পুরো চেনটাকেই এই একই নেটওয়ার্কের ভেতরে নিয়ে আসতেন। সেই কারণেই ভারতে একটা কথা দীর্ঘদিন ধরে চলে আসছে, সরকার তোমাদের হতে পারে কিন্তু সিস্টেমটা আমাদের। এই সিস্টেম বলতে শুধু 2-4টে দপ্তর নয়, A to Z পর্যন্ত একটা টোটাল সিস্টেম। একজন চিফ সেক্রেটারিকে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখেন, মনে হয় তিনি সরকারের লোক। কেন্দ্রীয় সরকারের সেক্রেটারিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়।
বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান সচিবরা মন্ত্রীর সঙ্গে ঘোরেন, দেখে মনে হয় সবই সরকারের অধীনে রয়েছে, কিন্তু কখন কোথায় কিভাবে একই কর্মকর্তা ব্যবসায়ীদের সুবিধার জন্য পলিসি বানিয়ে ফেলেন সেটা সাধারণ মানুষ বুঝতেই পারে না। দেশে পলিসি তৈরি হচ্ছে, কিন্তু পলিসি কি সত্যিই দেশের প্রয়োজন অনুযায়ী তৈরি হচ্ছে, নাকি কোন বিজনেসম্যান কোথায় কি লাভ পাবে সেটা দেখে তৈরি হচ্ছে, এই জায়গাটাই বুঝতে হবে। যেমন হরিয়ানায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছিল, কোথা দিয়ে রাস্তা যাবে, কোথায় বড় প্রজেক্ট হবে, কোথায় নতুন কনস্ট্রাকশন আসবে, এই ইনফরমেশন সাধারণ মানুষের কাছে আগে থাকে না। কিন্তু রবার্ট ভাদ্রা ঠিকই জেনে গেলেন কোথায় ইনফ্রাস্ট্রাকচার আসছে, কোথায় রাস্তা হবে, কোথায় ল্যান্ড ভ্যালু বাড়বে, তারপর সেখানে জমি কেনা হলো। এই ইনসাইড ইনফরমেশন তাকে কে দিয়েছিল? আকাশ থেকে দেবদূত এসে নেমে তো বলেনি নিশ্চয়ই। এই ক্লাব নেটওয়ার্ক, আমলাতান্ত্রিক সার্কেল এবং ইনফর্মাল পাওয়ার গ্রুপ থেকেই এমন তথ্য বেরোয়। আর সাধারণ মানুষের পলিসি নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না, সে শুধু চাইতো যে তাকে যেন অন্যায়ভাবে হেনস্থা না করা হয়, তাকে যেন কেউ লুটে না নেয়, পুলিশ যেন মিথ্যা কেস না দেয়, সরকারি অফিস যেন তাকে মাসের পর মাস ঘোরাতে না থাকে। সাধারণ মানুষ সমস্যায় পড়লে কোথায় যায়? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে যায়, এসএসপির অফিসে যায়, খুব বেশি দৌড়াতে পারলে রাজ্যের সেক্রেটারিয়েট পর্যন্ত যায়। সেখানে গিয়ে সে কি বলবে? স্যার, আমাদের অন্যায় হয়েছে, অমুক ব্যক্তি আমাকে হেনস্থা করেছে, অমুক অর্গানাইজেশন আমাকে চাপ দিচ্ছে, অমুক কর্মকর্তা আমার কাজ আটকে রেখেছে, আমার আইনত যে অধিকার সেটা আমাকে দেওয়া হচ্ছে না। এটাই তার গ্রিভেন্স। দেশের 98% মানুষের প্রতিদিন সরকার বা পলিটিক্স নিয়ে মাথা ব্যথা নেই, তারা শুধু চায় সিস্টেমটা ঠিকভাবে চলুক আর তারা যেন প্রপারভাবে থাকতে পারে। কিন্তু সাধারণ মানুষ যে কর্মকর্তার কাছে যায়, সেই কর্মকর্তা আগেই ট্রেনিং পেয়ে বসে আছে কাকে কিভাবে ঘোরাতে হবে। এই লোক এলে বলবে সিগনেচার নেই, এই লোক এলে বলবে ফটোকপি পরিষ্কার নয়, আরেকজন এলে সময় শেষ হয়ে গেছে, এইসব বলবে। কাউকে বলবে আগামী মাসে আসুন, কাউকে বলবে ফাইল পাওয়া যাচ্ছে না, কাউকে এমনভাবে আইন বোঝাবে যেন লোকটা নাগরিক নয়, বিনা অনুমতিতে সরকারি অফিসে ঢুকে পড়া কোনো অপরাধী। তাদের উদ্দেশ্য একটাই ছিল, মানুষকে ক্লান্ত করো, ঘোরাও, ভাঙো, তারপর তাকে আইনগত অধিকার থেকে বঞ্চিত করো। এগুলো কে ঠিক করে? সামনে দাঁড়িয়ে থাকা ছোট ক্লার্ক এটা ঠিক করে না। এই বিহেভিয়ার একটা কালচার, এই কালচার তৈরি করে সিস্টেম, আর সিস্টেমের ভেতরে ইনফর্মাল কোঅর্ডিনেশন কোথায় হয়? এই ক্লাবগুলির মধ্যে। আর সরকার যে নতুন পদক্ষেপ নিয়েছে সেই বিষয়টি দিল্লি হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে। আমরা জানি হোম মিনিস্ট্রি এবং পিএমওর অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামোর সঙ্গে সেন্ট্রাল সেক্রেটারিয়েট জড়িত, আর এই সেক্রেটারিয়েট কর্মীদের একটা ক্লাব ছিল যা একসময় ফর্মালি তালকাটোরা ক্লাব নামে পরিচিত ছিল এবং আইনগতভাবে সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লাব নামে পরিচালিত হতো। এই ক্লাবের ভেতরে দীর্ঘদিন ধরে নানা ধরনের গন্ডগোল চলছিল, মানুষ সেখানে চা কফি খায়, এটা তো শুধু একটা বাহানা ছিল। অভিযোগের ভেতরের ছবি আরো নোংরা, সেখানে মদ্যপান, রংরেলি, ড্রাগ কনজাম্পশন এবং ইনফর্মাল পলিসি আলোচনা সবই চলতো বলে বলা হয়েছে। অফিসে বসে যে কথা অফিসিয়াল রেকর্ডে বলা যাবে না, ক্লাবেই সেটা আরামে বলা হতো। কোথায় কি করা হবে, কোন ডিসিশন কিভাবে ঘোরানো হবে, সরকারের কোন কাজকে ভেতর থেকে স্লো করা হবে, এসব নিয়ে ইনফর্মাল মিটিং চলতো। সরকার এর আগে কি করেছে? গোটা দেশে ছড়িয়ে থাকা প্রায় 500টি এমন ক্লাবের মধ্যে প্রায় 450টি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। জিমখানা ক্লাবকে সরকার ঘিরেছিল, আর পোলো ক্লাব, রোশানারা ক্লাব, এগুলোর বিরুদ্ধেও অ্যাকশন হয়েছে। এবার সরকার তালকাটোরা বা সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লাবের দিকেও সরাসরি হাত দিয়েছে। প্রথমে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, যেটি পিএমওর অধীনে এবং বর্তমানে জিতেন্দ্র সিং এর দায়িত্বের সঙ্গে যুক্ত, এই ক্লাবের রেকগনাইজেশন বাতিল করে দেয়। সাব বলা হয়, আমরা এই ক্লাবকে আর স্বীকৃতি দিচ্ছি না, এটা সরকারি কর্মীদের ক্লাব নয়, মদ্যপানের আড্ডাখানা বেশি হয়ে গেছে। রেকগনাইজেশন বাতিল হতেই ক্লাবের লোকেরা কোর্টে ছুটবেই তো। পেছনে তো অনেক বড় বড় লোক আছে, বিজনেসম্যান আছে, সিস্টেম দিয়ে কাজ করিয়ে নেওয়া লোক আছে, নানা পলিটিক্যাল পার্টি আছে। এতদিনের জমাট নেটওয়ার্ক একদিনের চেয়ার ছেড়ে উঠে যাবে নাকি? কিন্তু এবার সরকারও নরম খেলা খেলেনি। জমিটি L&DO অর্থাৎ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অধীনে সরকারি জমি। L&DO সরাসরি গিয়ে ক্লাবে তালা লাগিয়ে দিল। মানে আপনি কোর্টে যান, চিৎকার করুন, নাটক করুন, ইনফ্লুয়েন্স দেখান, সরকার সোজা বলছে জমিটা আমাদের, তালাও আমরা লাগাবো। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল যখন তোমাদের ক্লাবের রেকগনাইজেশনটাই বাতিল করে দিয়েছে, তখন তোমরা আর ক্লাব হলে কোথা থেকে? আর ক্লাবই যখন নও, তখন সরকারি জমি দখল করে বসে থাকবে কেন? তাই জমিতে তালা লাগিয়ে পজেশন নিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাকশনটাকে বিচ্ছিন্ন একটা ঘটনা হিসেবে দেখলে ভুল করবেন। কেন্দ্রীয় সরকার নতুন সিস্টেম তৈরি করার আগে পুরনো সিস্টেমকে ডিসম্যান্টেল করছে। পুরনো সিস্টেমকে শুধু রিফর্ম নয়, ধীরে ধীরে ক্র্যাশ করা হচ্ছে। রিসার্চ করে তারা বুঝেছে এই ইনফর্মাল ক্লাবগুলোকে না ভাঙলে সিস্টেম একদমই বদলাবে না। কারণ এখানেই লোকেরা বসে গোষ্ঠীবাজি করে, এখানেই ঠিক করে সরকারের সিদ্ধান্তকে কিভাবে স্যাবোটেজ করা হবে, এখানেই সরকারকে সামনে রেখে পেছন থেকে নিজের খেলা চালানো হয়। সরকার পুরো শক্তি দিয়ে কাজ করে আর ভেতরের লোক নিজের খেলাটা খেলে নেয়। পরে কিছু ভুল হলে তখন সবাই প্রশ্ন সরকারকেই করে। ইন্ডিয়া পরীক্ষা নিল, পরীক্ষায় গন্ডগোল হলো, ভেতরে কোনো আইএএস বা কর্মকর্তা সেই গন্ডগোল করলো, কিন্তু দায়কার হলো ধর্মেন্দ্র প্রধানের। শেষ পর্যন্ত দায়কার প্রধানমন্ত্রী। রাজ্যে কোনো কর্মকর্তা ভুল করলো, কোনো স্ক্যাম করলো, মানুষকে অ্যাডমিনিস্ট্রেশন হেনস্থা করলো, তার দায়টা আলটিমেটলি কার হয়? মুখ্যমন্ত্রীর, সরকারের। কারণ জনগণের সামনে তো কর্মকর্তা দাঁড়িয়ে নেই, সরকার সামনে বসে আছে। তাই গুলি খাবে আমলা, গালি খাবে মন্ত্রী। এই কারণেই সরকার এখন প্রথমে ক্লাব কালচারকে ডিসম্যান্টেল করছে। কারণ সরকারের বক্তব্য যে আমরা তো সামনে আছি, তোমরাও সামনে এসো, অফিসে অফিসিয়াল মিটিং করো, ফাইলে লিখে ডিসিশন নাও, ক্লাবে বসে পেছনের দরজা দিয়ে দেশ চালানোটাকে বন্ধ করো। ইন্টেলিজেন্সকে তথ্য দেবে, ইন্টেলিজেন্স নজর রাখবে। কিন্তু সমস্যা ছিল অনেক ক্ষেত্রে ইন্টেলিজেন্সের কর্মকর্তারাও এই ক্লাবের মেম্বার হয়ে বসে থাকতেন। যে লোকের ওপর নজর রাখার কথা, তার সঙ্গে যদি ক্লাবে বসে চা খাওয়া হয়, মজ করা হয়, তাহলে ইন্টেলিজেন্স হবে না, সানডে পিকনিক হবে। সরকার বলছে এক জায়গায় বসে গোষ্ঠীবাজি করা যাবে না,
ক্লাবে বসে পলিসি তৈরি করা যাবে না, দেশে যে পরিবর্তন হচ্ছে তাকে পেছন থেকে ডেমোলিশ করা যাবে না। সরকার তোমাদের, সিস্টেম আমাদের, এই পুরনো দম্ভের ওপর মোদী সরকার বড় আঘাত করেছে, এমন আঘাত যে ভবিষ্যতে এই নেটওয়ার্কের পক্ষে আর আগের মতো মাথা তুলে দাঁড়ানো খুব কঠিন। এই কারণেই অনেক সময় কিছু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এমন জায়গায় লাঠি চালিয়ে দেয় যেখানে লাঠি চালানোর দরকারই ছিল না, গুলি চালিয়ে দেয় যেখানে সরকার বলেছিল যে পরিস্থিতি সামলাতে। সরকার বলছে থামাও, কর্মকর্তা বলছেন না আমরা গুলি মেরে দেবো। তারপর গুলি চললেই সরকার ফেসে যাবে। সরকার ফাঁসলে সরকার দুর্বল হবে, সরকার পড়ে গেলে নতুন সরকার আসবে। আর যারা নতুন আসবে তাদেরকে এই সিস্টেম বোঝার মতো বুদ্ধি বা ইচ্ছা থাকবে। যদি কংগ্রেস সমর্থিত বা কংগ্রেসি চরিত্রের সরকার আসে তাদের তো এই সিস্টেম ভাঙার কোনো প্রয়োজনই নেই, কারণ এই ইংরেজি সিস্টেম ইনহেরিট করেই তারা এতদিন চালিয়েছে। লোকসভা দেখানোর জন্য, পার্লামেন্টে বক্তৃতা দেখানোর জন্য, সামনে বলা হচ্ছে সরকারই আমরা চালাচ্ছি, আর পেছনে বসে সিদ্ধান্ত নিচ্ছেন ভাদ্রা সাহেব, প্রিয়াঙ্কা গান্ধী এবং পরিবারের ঘনিষ্ঠ সেই সম্পর্ক তথাকথিত প্রিন্স ও বিশেষ লোকেরা। তাই আমি মনে করি সরকারের এই অ্যাকশনকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, স্যালুট করা উচিত। দেশের মানুষেরও সরকারকে সহযোগিতা করা উচিত। দেশের শান্তি বজায় রাখুন, কারণ সিস্টেম বদলানোর কাজ এখন শুরু হয়েছে। অনেকেই চাইবে এই সময় ঝামেলা করতে, এই সময় সরকারকে পরিবর্তন করতে, কিন্তু সরকারকে সরকারের কাজ করতে দিন। আইএএস কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে, অনেকের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে, ভিজিলেন্স বসানো হচ্ছে, কেউ ধরা পড়লে সরকার থেকে বাঁচানোর জন্য বিশেষ ফেভার করছে না, জেলে পাঠাচ্ছে। আর যেখানে বসে এই সমস্ত লোক একে অপরকে বাঁচানোর নেটওয়ার্ক চালাতো সেই ক্লাবগুলোও নিচ থেকে ওপর পর্যন্ত বন্ধ করা হচ্ছে। এখন আমরা যদি প্রতিটি পদক্ষেপে সরকারকে অকারণে ডিস্টার্ব করি, যদি প্রতিটি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনকে না বুঝেই বাধা দিই, তাহলে সরকার যে ক্লিন আপ করতে চাইছে, নতুন সিস্টেম দাঁড় করাতে চাইছে, সেটা হবে কিভাবে? আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সময় দেওয়া। 5 বছর 10 বছর যতটা সময় বাস্তবে লাগে লাগুক। 1000 বছরের পুরনো দাসত্বের মেন্টালিটি, 200-250 বছরের ঔপনিবেশিক সিস্টেম এবং স্বাধীনতার পরে কংগ্রেসের হাতে চলা রিপ্লেসমেন্ট সিস্টেম, এসব দুদিনে পাল্টানো যায় না। সরকার ডে টু ডে বেসিসে কাজ করছে, তার ফল হিসেবেই একে একে এই ক্লাবগুলো ভাঙা হচ্ছে। আজ তালকাটোরা বা সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লাবে তালা লাগিয়ে তার রেকগনিশনকে বাতিল করে এবং জমির পজিশন নিয়ে সরকার একটি পরিষ্কার মেসেজ দিয়েছে, সরকারি কর্মচারী হলে অফিসে কাজ করুন, দেশের পরিকল্পনা করতে হলে অফিসিয়াল মিটিং করুন, সেন্ট্রাল পাওয়ার পয়েন্ট হবে পার্লামেন্ট। কোনো ক্লাব, ড্রয়িং রুম বা ককটেল টেবিল বা কোনো গোপন ব্যাকরুম দেশের বিকল্প পাওয়ার সেন্টার হবে না। দেশের পলিসি নিয়ে আলোচনা করুন, কিন্তু সেটা অফিসিয়ালি করুন, সরকারের সঙ্গে বসে করুন, ফাইলে লিখুন, রেকর্ড তৈরি করুন, অ্যাকাউন্টেবিলিটি দিন। পুরনো সিস্টেম চালিয়ে দেশকে বিরক্ত করা, সরকারকে পেছন থেকে স্যাবোটেজ করা এবং নিজের ব্যবসায়িক ও গোষ্ঠীগত স্বার্থে পলিসি ঘোরানো আর চলবে না। পার্লামেন্ট ছাড়া অন্য কোথাও পাওয়ার সেন্টার থাকা উচিত নয়। ট্রান্সপারেন্সি থাকতে হবে, গোটা দেশকে দেখতে হবে সরকার কি করছে, আমলারা কি করছে, ডিসিশন কোথায় হচ্ছে এবং কার স্বার্থে হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আপনাদের কাছে কোনো বিশেষ ডেটা থাকে তাহলেও সেটা কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।